হ্যাঁ মা, লাভ ম্যারেজ। কেন, কোনো সমস্যা নাকি? না না, আমাদের আবার কি সমস্যা হবে? তোর পছন্দ মানে আমাদেরও পছন্দ। এই সাবিত্রীর কোনো কিছুই আমি বুঝি না। যে ভয় পায় তাকে আরো বেশি ভয় দেখায়, আর যে একটা কথাও শোনে না, তার কথা শেষ না হতেই তার কথা মেনে নেয়। চুপ করো তুমি। ওই শহরে মেয়ের জন্য তো নিজের ছেলেকে হারাতে পারবো না, তাই না? যদি ওই মেয়ের জন্য বাড়ি ছেড়ে চলে যায়, তাই চুপচাপ এই বিয়ের জন্য রাজি হয়ে গেছি। একবার শুধু বাড়িতে আসুক, তারপর রেখা আর ওই মেয়ের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। সাবিত্রী তার ছোট ছেলের বিয়ের জন্য রাজি হয়ে যায়। 1 মাস পর তাদের দুজনের বিয়ে হয়ে যায়। দিল্লি থেকে কানপুর আসতে আসতে ভারী লেহেঙ্গা পরে সন্ধ্যা ক্লান্ত হয়ে যায় আর একটা হোটেলের পাশে গিয়ে গাড়িটিকে থামতে বলে। ড্রাইভার, গাড়ি থামাও। আমি এই ভারী লেহেঙ্গা পরে আর থাকতে পারবো না। রাহুল, তুমি এখানে দাঁড়াও, আমি এক্ষুনি চেঞ্জ করে আসছি। কিছুক্ষণ পর সন্ধ্যা রাহুলের সাথে তার বাড়িতে প্রবেশ করে এবং লেহেঙ্গার বদলে তার পরনে ছোট মিনি স্কার্ট আর মাথায় ঘোমটা দেওয়া থাকে, যা দেখে সবাই ভীষণ অবাক হয়ে যায়। বাবা রাহুল, তুমি শহরের মেয়ে বিয়ে করেছো বলে তোমার বউ যে মিনি স্কার্ট পরে বাড়িতে আসবে, সেটা কিন্তু আমরা কখনো ভাবিনি। আসলে মা, হয়েছে কি, অনেক লং জার্নি ছিল তো। আর কথা হচ্ছে যে ও লেহেঙ্গার উপর বমি করে দিয়েছিল, তাই রাস্তায় চেঞ্জ করতে হয়েছে। আরে রাহুল মিথ্যে কথা কেন বলছে? সন্ধ্যা, যাও, মাকে প্রণাম করো। না না, থাক, প্রণাম করতে হবে না। তুমি ঝুঁকলে না জানি আবার কি কি ঝুঁকে যাবে। ও থ্যাঙ্কস ম্যান। আসলে আমিও ঝোকার মুডে ছিলাম না। আসলে মা, আমি প্রচন্ড ক্লান্ত। মা, আমাদের বেডরুম কোথায়? আসলে আমি আমি আসলে ওয়াশরুমে যাব। আর রাহুল ডার্লিং, তুমি আমাকে গোসল করতে সাহায্য করো। আসলে আমি প্রচন্ড ক্লান্ত। মা বলো না, আমার বেডরুম কোথায়? সন্ধ্যা, 2 মিনিট অপেক্ষা করো, মা বরণ করে নিক তোমাকে। ও ডার্লিং, তাড়াতাড়ি কর না এসব ফর্মালিটিস। আই এম সো টায়ার্ড। এসব দেখে সাবিত্রীর তো ভীষণ রাগ হচ্ছিল, কিন্তু সে কি বা করতে পারত। সে চুপচাপ বউকে ঘরে প্রবেশ করিয়ে দেয়। কিন্তু সন্ধ্যার সব কাপড় চোপড় দেখে সাবিত্রী খুব ভয় পেয়ে যায়। এই নতুন বউ তো দেখছি একটু বেশি আধুনিক জামা কাপড় পরে। সে পড়াশোনা করে চাকরি করছে বলে কি রুমালের মতো জামা কাপড় পরবে নাকি? কাল বউ ভাতে যদি কোনো উল্টাপাল্টা কাপড় চোপড় পরে, না না না, আমাকে এটা হতে দেওয়া যাবে না। এর কিছু একটা ব্যবস্থা করতেই হবে। এসব ভাবতে ভাবতে সাবিত্রী সন্ধ্যার ঘরে যায়। বৌমা, দেখি তো কাল তুমি কি জামা কাপড় পরবে। এই শাড়িটা কেমন মা? সুন্দর, তবে কালো। বিয়ের সময় এই সব রং তো মানায় না বৌমা। আরে মা, এটা তো শুধু কালো শাড়ি নয়, দেখছেন না এর পাড়ে লাল রঙও আছে। যেমনই হোক না কেন, এই শাড়ি তোমাকে পরতে হবে না। তুমি আমাকে তোমার শাড়িগুলো দেখাও, আমি পছন্দ করে দিচ্ছি যে তুমি কোন শাড়িটা পরবে। এরপর সন্ধ্যা সাবিত্রীকে সমস্ত শাড়ি দেখায়। এর মধ্যে গোলাপি রঙের একটি শাড়ি দেখে সাবিত্রী বলে ওঠে, এই যে এই শাড়িটাই তোকে অনেক সুন্দর লাগবে, তুই এই শাড়িটাই পরবি। ঠিক আছে মা। বিয়ের পর শাশুড়ির এমন রূপ বদল দেখে সন্ধ্যা একদম অবাক হয়ে যায়। সাবিত্রী সন্ধ্যার শাড়ি তো ঠিক করে দিয়েছিল ঠিকই, কিন্তু সাবিত্রী তো এটা জানে না যে তার ব্লাউজ কতটা আধুনিক হতে পারে। বৌভাতের দিন সন্ধ্যা গোলাপি রঙের শাড়ির সঙ্গে আধুনিক একটি ব্লাউজ পরে। আরে বৌমা, মাথায় তুমি ঘোমটা দাও, অনেক আত্মীয় স্বজন আসবে। তাদের সামনে ঘোমটা না দিলে যে সবাই অনেক খারাপ বলবে। সন্ধ্যা শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে বাইরে আসে। তখন গ্রামের লোকেরা বলে, বা সাবিত্রী বা, আমি তো ভেবেছিলাম তোর বৌমা বৌভাতের দিনও মিনি স্কার্টই পরবে, কিন্তু তুই তো একদিনের মধ্যেই তোর বৌমাকে শাড়ি ও ঘোমটা পরা শিখিয়ে দিলি। আরে আমার নাম হলো সাবিত্রী, সাবিত্রী। আচ্ছা বৌমা, এসো, সবার পায়ে প্রণাম করো। এরপর সন্ধ্যা সবাইকে প্রণাম করে, কিন্তু সন্ধ্যা এটা জানতো না যে তার শাশুড়ি কোন ক্ষেতের মূলা। পরের দিন সবাই মন্দিরে যাবে বলে ঠিক করে। এতে সন্ধ্যা কি পরবে সেটা তার শাশুড়িকে জিজ্ঞাসা করে। তুই কি পরবি না পরবি সেটা অনেক পরের কথা, কিন্তু তুই এই নাইট ড্রেস পরে বাইরে কেন এসেছিস? আমার ঘরে এসব চলবে না।
কিন্তু রাহুল তো বলেছিল আমি আমার ইচ্ছে মতো এই ঘরে চলতে পারবো। আরে ও এই বাড়ি সম্পর্কে কি জানে? ও কি কখনো থেকেছে নাকি এই বাড়িতে? ছোট থেকেই তো ও বাইরেই পড়াশোনা করছে, আর চাকরিও তো করছে বাইরে। তুই ওর বউ হতে পারিস, কিন্তু তুই আমার বৌমা, আর এই বাড়িতে আমার কথাই শেষ কথা। সন্ধ্যা অনেক হতাশ হয়ে যায় আর ওর ঘরে চলে যায়। সন্ধ্যাকে এমন হতাশ দেখে তার যা রেখা তার পেছন পেছন ঘরে চলে যায়। হতাশ হয় না সন্ধ্যা, এই বাড়ি এমনি এমনি সাবিত্রী নাম হয়নি। এই বাড়িতে মায়ের কথাই শেষ কথা। ওনাকে জিজ্ঞাসা না করে তো আমি খাবারটাও খেতে পারি না, আর কাপড় পরা তো দূরের কথা। তুমি এখন কাপড় চেঞ্জ করে রান্নাঘরে চলে এসো। আমার তো মনে হয় না উনি আর কখনো তোমাকে ওয়েস্টার্ন ড্রেস পরতে দেবে। আমিও দেখব আমাকে কি করে সব থেকে আটকায়। শুধু এক সপ্তাহ শাড়ি পরবো, তারপর আর পরবো না। একদিন রাতে রাহুল ও সন্ধ্যা তাদের হানিমুনে যাওয়ার জন্য প্ল্যান করতে থাকে। ও সন্ধ্যা, যা মজা হবে না! সত্যি বলছি, পৃথিবীর ভূস্বর্গ হচ্ছে আমাদের কাশ্মীর। এরপর সন্ধ্যা ব্যাগ গুছিয়ে নেয়, আর এ কথা যখন সাবিত্রী জানতে পারে তখন সন্ধ্যার ঘরে যায়। আচ্ছা, তোরা কাশ্মীরে যাবি বুঝি? আচ্ছা ঠিক আছে, দেখি তোরা ওখানে পরার জন্য কি কি কাপড় নিয়েছিস। তোরা যদি ছোট ছোট কাপড় পরিস, যদি আবার ঠান্ডা লাগে তখন কি করবি? সেটা তো আমি আগেই বুঝে গিয়েছিলাম যে আমার কাপড় চোপড় না দেখে আমাকে কখনোই যেতে দেবেন না। এরপর তারা কাশ্মীরের উদ্দেশ্যে রওনা দেয়, আর রাস্তায় কিছু ওয়েস্টার্ন ড্রেস কিনে নেয় এবং তারা ঘুরে ঘুরে অনেকগুলো ছবি তোলে। একদিন সকালবেলা সাবিত্রী তাদের এসব ছবি দেখে ফেলে আর ভীষণ রেগে যায়। আর তখনই সাবিত্রীর শাশুড়ি রত্না সেখানে আসে, যিনি অনেক বুড়ি ছিল এবং তার পরনেও ছিল টি শার্ট আর জিন্স, আর চোখে একটা সানগ্লাসও ছিল। আরে কি সমস্যা তোমার ওয়েস্টার্ন ড্রেসে? আমাকে দেখো, কত সুন্দর লাগছে। আমাকে কি বুড়ি মনে হচ্ছে? আমি গ্রামের হয়ে যদি এইসব পড়তে পারি, আর আমার নাতিপুতি তো শহরে থাকে। তুমি জানো আজ কি হয়েছে? যখন আমি আসছিলাম তখন দেখলাম শাড়ি পরে একটা মেয়ে বাইকে উঠেছে। মেয়েটার শাড়ির আঁচল বাইকের চাকার ভেতর ঢুকে যায়, আর মেয়েটা পরে প্রচন্ড আঘাত পায়। আর ওই মেয়েটা অন্য কেউ নয়, আমাদের বড় বউ রেখা। আমি ওকে হাসপাতালে ভর্তি করিয়েছি। যুগের সাথে নিজের মানসিকতাকে পাল্টাতে শেখো সাবিত্রী। তার শাশুড়ির মুখে সাবিত্রী এসব কথা শোনার পর নিজের ভুল বুঝতে পারে। আরে বাহ, এত বড় পুকুরটা কার রে রামু? আমি তো আগে কখনো খেয়ালই করিনি। বাবু, এটা হলো আমাদের ওই যে নকুলের ছেলে বিনোদ আছে না, বিনোদের পুকুর এটা। কি, এত বড় পুকুর দিয়ে ও কি করে শুনি? এলাকায় এত বড় পুকুর থাকতে আমি মাছ চাষ করবার জন্য পুকুর খুঁজে পাই না। আগে কি কথা, আপনি বললেই তো আমি বিনোদের সঙ্গে কথা বলি। বেশ তো, বলবি কি রে, বলে ফেল। আমার যে করেই হোক এই পুকুরটা লাগবেই। আমি এখানে ওই বড় বড় মাছের চাষ করব। কর্তা, যদি দিতে না চায় তাহলে কি করব? যদি না দেয় সেটা তখনকার ব্যবস্থা তখন করা যাবে। এখন চল আগে এখানকার কাজটা করে আসি। কি গো, এই সকাল করে কোথায় চললে আবার? দেখি একটু পুকুর থেকে ঘুরে আসি, দেখি পানির কি খবর। মাছের পোনাগুলো তো ছাড়তে হবে। দুটো দানা পানি কিছু মুখে দিয়ে যেতে পারতে তো। না, আমি এই যাব আর এই আসব। বলছিলাম যে আসার সময় একটু কানাইদার বাড়ি থেকে ঘুরে আসবে। কেন? ও বাড়িতে আবার কেন? বৌদির কাছে কচুর লতির কথা বলেছিলাম, তাই যদি এনে দাও তাহলে চিংড়ি দিয়ে ঘন্ট করে দিব। বাহ 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 বাহ, তাহলে তো ভালোই হয় গিন্নি। এখনই তো জিভে জল চলে আসলো আমার। বেশ, তাহলে আসার সময় একটু মনে করে ঘুরে আসো। তুমি আসলে কিন্তু আমি রান্না করতে যাব। ঠিক আছে, মনে থাকবে। তুমি তোমার কাজ করো এখন।
কই গো, ওঠো, কত বেলা হলো সে খেয়াল কি আছে? ওহ, এই তোমার জন্য একটু শান্তিতেও বোধহয় ঘুমাতে পারবো না। দত্তরি। হ্যাঁ তাই তো, এখন পড়ে পড়ে ঘুমাবা, তারপরে গিয়ে আমাকে উল্টাপাল্টা কথা শোনাবা। আর একটু ঘুমাতে পারলে বোধহয় ঘুমটা সম্পূর্ণ হতো। একটা দিনও তো ভালো মতো ঘুমাতে পারি না। উঠে যখন পড়েছো আর শোয়ার দরকার নেই, চোখে মুখে জল দিয়ে একটু মাঠের ভেতর থেকে ঘুরে আসো। আমার জন্য কি পান্তা আছে, নাকি তা করতে ভুলে গেছো? আমি তো জানি রোজ তুমি পান্তা খেয়ে মাঠে যাও, এ কথা আবার আমাকে শেখাতে হবে নাকি? বেশ, যাও, গিয়ে তুমি খাবার বারো। আমি চোখে মুখে জল নিয়েই চলে আসছি। এই নে নে, খা খা খা। দেখ রামু, দেখ আমার পক্ষীরাজ কত তাড়াতাড়ি কত বড় হয়ে গেছে। বাবু, আপনার মতো সবাই যদি পশু পাখির প্রেমে পড়তে পারতো। সবাই কি আর সবকিছু চাইলেই করতে পারে রে রামু? এইসব করবার জন্য তো কলিজা লাগে। এটাকে কত বড় করবেন বাবু, কিছু কি ভেবেছেন? আর যতক্ষণ না এটা অনেক বড় হয়, ওকে যে অনেক বড় হতে হবে। আমি ওকে অনেক বড় করব। বাবু, আপনার খাওয়ার সময় হয়ে গেছে, চলেন খাবেন গিয়ে, তা না হলে খাবার আবার ঠান্ডা হয়ে যাবে তো। আর তুই আগে আমার পক্ষীরাজকে ওর ঘরে রেখে আয়, তারপর গিয়ে খাবো। আর ঠিকঠাক ঘরের দরজাটা আটকেছিস তো? হ্যাঁ কর্তা বাবু, একদম ঠিকঠাক করে আটকিয়েছি, কোনো চিন্তা করবেন না। চলুন এখন খাবেন, চলুন। এ কি গো, মন খারাপ করে বসে আছো কেন? কি হয়েছে বলো দেখিনি, শুনি একটু। তোমার শোনা লাগবে না, একটা মানুষকে আর কতভাবে বলা যায়। আহা, কিসের কথা বলছো, একটু বলবে তো? এমন ভাবে কথা বলছো মনে হচ্ছে দুদিন পর পর আমি নতুন কিছুর জন্য তোমার কাছে আবদার করি। তা তো করো না, কিন্তু একবার যদি কোনো কিছুর বায়না করো, তা না দেওয়া পর্যন্ত তো কোনো নিস্তার থাকে না। কত করে তোমাকে বললাম আমার একটা রাজহাঁসের খুব শখ, তুমি আমাকে একটা রাজহাঁস কিনে এনে দাও না। একটা রাজহাঁসের দাম কত জানো? আর তার চাইতে বড় কথা হলো, অত বড় হাঁস দিয়ে কি হবে? হ্যাঁ, তোমার এত কথার জবাব তো আমি দিতে পারবো না, তোমাকে যা বললাম তুমি তাই করো। আর যদি আমাকে একটা রাজহাঁস না এনে দাও তাহলে আমি কালই বাপের বাড়িতে চলে যাব। বেশ বেশ, তোমার যা মন চায় তাই করো গিয়ে। এখন একটু আমাকে শান্তিতে ঘুমাতে দাও দেখিনি। হ্যাঁ, আমি থাকলে তো তোমার আরামের ঘুম হারাম হয়ে যাবে, আমি যখন থাকবো না তখন ভালো করে ঘুম পেরো। কিরে রামু, তোকে যে পুকুরের ব্যাপারে কথা বলতে বলেছিলাম, তার কি কোনো কিছু হলো? আগে বাবু, আপনি কোনো চিন্তা করবেন নিকো, বিনোদ নিজেই আপনার কাছে আসতে চেয়েছে। বাহ 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 বাহ, তাহলে তো বেশ ভালোই হবে। আর তা কখন আসবে বল শুনি? আমার যে আর দেরি সহ্য হচ্ছে না। বলেছে যখন তখন আসবে বাবু। আর তুই এখন আমার পক্ষীরাজকে একটু ভালো করে খাওয়া। ওকে যত খাওয়াবি ও তত তাড়াতাড়ি বড় হবে। এত বড় রাজহাঁস আর না কেউ আগে দেখেছে আর না দেখবে। আর সবাইকে দেখিয়ে দেখিয়ে যখন খাবো না ওর মাংস। আরে বিনোদ যে, এসো এসো। আর তা কি খবর তোমার বলো দেখি? এই তো বাবু, আপনি নাকি আমার সাথে কি সব কথা বলতে চেয়েছেন, তাই তো আসলাম। সে কি, রামু তোমাকে কিছু বলেনি? রামু কাকা তো আমাকে সব বলেছে, কিন্তু আমি তো আপনাকে আমার পুকুরটা দিতে পারবো না। দিতে পারবো না মানে? শোনো বিনোদ, আমি কি তোমার পুকুর এমনি এমনি দানে চাচ্ছি নাকি? তুমি আমাকে না বললে কোন সাহসে? বাবু,
আপনি যাই বলুন না কেন, আমার পক্ষে এই পুকুরটা দেওয়া সম্ভব না। আমি আর আমার বন্ধু দুজনে মিলে এই পুকুরে মাছ চাষ করব, আর এই করেই আমাদের সংসার চলবে। আপনি মাফ করবেন আমাকে। এই তো সুযোগ, এবার হাঁসটাকে মুক্ত করা যাবে। যা যা, যেদিকে দু চোখ যায় চলে যা। আমি তোকে চোখের সামনে জবাই হতে দেখতে পারবো নিকো, আর তার থেকে ভালো তুই চলে যা। না, সেই মানুষটাকে আমার বলার কিছুই নেই। সেই কখন বের হয়েছে, এখনো বাড়িতে ফেরার কোনো নামে নেই। এই বৃষ্টি বাদলার মাঝে কোথায় যে কি করছে কে জানে। বাহ, কি সুন্দর হাঁস! আজ বোধহয় আমার মনের আশা পূরণ হলো গো। কই গো গিন্নি, কোথায় গেলে তুমি? একবার এইদিকে এসো। আর তুমি এইদিকে, আর আমি ভাবছি তুমি কোথায় গেলে। একটু পুকুর পাড়ে গিয়েছিলাম, থালা বাসনগুলো ধুয়ে নিয়ে আসলাম, আর ওকে কিছু খাবার খাওয়ালাম। বেশ বেশ, এবার আমার পাশে একটু বসো দেখি, আর তোমার সাথে দুটো কথা বলি। কি কথা বলবে গো, দেখি তো আগে শুনি। আমার অনেক কাজ আছে কিন্তু। বলি কি, এত বড় হাঁস দিয়ে তুমি কি করবে শুনি? তার চেয়ে বরং চলো এখন এটাকে বিক্রি করে দিই, বেশ ভালো দাম পাওয়া যাবে। এ কি কথা বললে তুমি? আমি ওকে সন্তানের মতো পালি, আমি ওকে বিক্রি করতে পারবো না। দেখো গিন্নি, এই অভাবের সংসারে ওকে রেখে খাওয়ানো অনেক কষ্টের, তাই বলছিলাম আর কি। এই তো আমার পক্ষীরাজ। দেখ রামু, দেখ, এটাই তো আমার পক্ষীরাজ। বাবু, একটু ভালো করে দেখেন, আমার মনে হয় আপনার কোথায় ভুল হচ্ছে। কি যাতা বলিস? দেখতে পাচ্ছিস না তুই আমার পক্ষীরাজকে? কি আমি চিনব না? এই বেটা, এই বল বল, কেন আমার পক্ষীরাজকে তুই চুরি করেছিস? মনে করেছিস আমি কিছুই জানতে পারবো না, তাই না? কি বলছেন এসব আপনি বাবু? ও, কি বলছি তা বুঝতে তোর কষ্ট হচ্ছে না? বলি, আমার এই হাঁসটা চুরি করে এখন সাধু সাজা হচ্ছে? না বাবু, উনি চুরি করেননি, উনি চুরি করতে পারেন না। কেন? কেন চুরি করতে পারে না? তাহলে এখানে ও আসলোই বা কি করে? ঠিক আছে বাবু, আপনার রাজহাঁস আপনি নিয়ে যান। হ্যাঁ হ্যাঁ, তা তো নিয়ে যাবই। বেশি কথা বললে জেলে পুরে দেব। আর তাছাড়া তোমরা তো জানোই বড়বাবুর সাথে আমার কেমন খাতির। হ্যাঁ থামুন বাবু, এটা যে আপনার হাঁস, তার কোনো প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ দিয়ে কি হবে শুনি? আগে এটা যে আমাদের হাঁস, তার তো প্রমাণ আছে। এখন যদি জোর করে আপনি এটাকে জবাই করেন, তাহলে আমি আপনাকে খুনের মামলা করব। বেশ তো, বল দেখি, এটা যে তোদের হাঁস, তার প্রমাণ কি? দেখেন, ওর দুটো পাখনার মাথা কাটা আছে। আরে হ্যাঁ, তাই তো। এ আমার পক্ষীরাজ হতে পারে না। আমার পক্ষীরাজ তো এমন ছিল না। আরে কাকা, তোমাকে যে কিভাবে ধন্যবাদ জানাবো। ধন্যবাদ জানানোর দরকার নেই রে মা, ওকে একটু যত্ন করে রাখিস, আর এই কথা যেন কোনোভাবেই বাবু জানতে না পারে। না কানাই কাকা, তুমি নিশ্চিন্তে থাকো, কেউ কিছুই জানতে পারবে না। শিমুলপুর গ্রামে সুমন নামের এক গরিব কাঠুরিয়া বসবাস করত। সুমন তার স্ত্রী কণার সঙ্গেই থাকত। তারা দুজন অনেক কষ্টেই তাদের দিন যাপন করত। তবে তাদের একটাই দুঃখ ছিল, আর সেটা হলো সুমন এবং কণার কোনো সন্তান ছিল না। তাই তাদের দিন অনেক কষ্টেই যেত। একদিন সুমন জঙ্গলে কাঠ কাটছিল। হঠাৎই সে দেখতে পায় একটি পাতার মধ্যে ছোট্ট একটি কন্যা সন্তান, আর সেই সন্তানের আলোতে চারদিক আলোক রশ্মিতে ভরে গেছে। সুমন দৌড়ে সে পাতাটির কাছে যায়, আর মেয়েটিকে তার হাতের তালুতে রেখে দেখতে থাকে। আসলে মেয়েটি ছিল সুমনের হাতের আঙ্গুলের সমান।
হাই, এই মেয়েটা কে? দেখতে এত সুন্দর, এই শরীর থেকে আলোর রশ্মি বেরোচ্ছে, কত মায়াবী চেহারা। আমি বরং একে আমার সাথে আমার বাড়িতে নিয়ে যাই। এই বলে সুমন সেই ছোট্ট মেয়েটিকে তার হাতের তালুতে করে বাড়িতে নিয়ে যায় আর বাড়িতে গিয়ে তার স্ত্রীকে ডাকতে থাকে। কোথায় গেলে কোকোনা? একবার বাইরে এসো, দেখো কাকে নিয়ে এসেছি। বাবা, কি হয়েছে? এত তাড়া কি হয়েছে বলো তো দেখি। আরে দেখো একবার আমার হাতের দিকে। ও মা, এ তো দেখি একটা বাচ্চা, কিন্তু এ এত ছোট কেন? জানি না, বনে এক পাতার মধ্যে ঘুমিয়েছিল। আমাদের তো কোনো সন্তান নেই, তাই সৃষ্টিকর্তা আমাদের কাছে ওকে পাঠিয়ে দিয়েছে। তাই হয়তো হতে পারে। দাও, ওকে আমাকে দাও, আমি একটু এই ফুটফুটে বাচ্চাকে নেই। দেখো, এই বাচ্চার আলোতে আমাদের ঘরটা কত আলোকিত হয়েছে, তাই আজ থেকে এর নাম আলো। আজ থেকে ও আমাদের মেয়ে আলো। এই বলে তারা সেই ছোট্ট বাচ্চাটির খেয়াল রাখতে থাকে। পরের দিন কণা দেখতে পায় আসলে আলো অনেকটা বড় হয়ে গেছে। এই দেখে তো কণা ভীষণ চমকে যায়। কালকেও তো আলো আমার হাতের আঙ্গুলের সমান ছিল, আর এক রাতেই 5 বছরের বাচ্চার সমান কি করে হয়ে গেল? কি অদ্ভুত! কণা এসব ভাবতেই আলো কণার কাছে আসে আর বলে, আচ্ছা, তুমি কি আমার মা? হ্যাঁ সোনা, আমি তোমার মা। ও মা, তুমি তো দেখতে কত সুন্দর, অনেক সুন্দর দেখতে তুমি। না সোনা, তুমিও অনেক সুন্দর দেখতে, তোমার রূপ দেখে সকলেই মুগ্ধ হবে। এদিকে সুমন প্রতিদিনের মতো কাঠ কাটতে জঙ্গলে চলে যায় আর রোজ দিনের মতোই কাঠ কাটতে শুরু করে। আর হঠাৎই সে একটি গাছের মাঝে সোনার টুকরো দেখতে পায়। হায় হায়, গাছের মধ্যে সোনা, যাই এটা বাড়িতে নিয়ে যাই। এরপর সুমন সেই সোনার টুকরোটা নিয়ে বাড়িতে চলে যায় আর বাড়ি ফিরে কণাকে সব কথা খুলে বলে। সব শুনে কণাও ভীষণ খুশি হয় আর সোনার টুকরো ঘরে রেখে দেয়। এভাবে প্রতিদিনই সুমন জঙ্গলে কাঠ কাটতে যেত আর প্রতিদিনই গাছের মাঝ থেকে সোনার টুকরো পেত। তারা দুজনে এটা ভালো করে বুঝতে পারে যে আলো তাদের ঘরে সৌভাগ্যের প্রতীক হয়ে এসেছে, যার কারণে তারা প্রতিদিন সোনার টুকরো পাচ্ছে। আস্তে আস্তে আলো অনেক বড় হয়ে যায়। আলো দেখতে এতটাই সুন্দর ছিল যে গ্রামের অনেক ছেলেরাই আলোকে বিবাহ করতে চাইতো। বাবা, ও বাবা, আমি একটু বাইরে যাই, তুমি তো আমাকে ঘর থেকে বের হতেই দাও না। ও বাবা, আমি একটু চাই না গো। না মা, তুমি ঘর থেকে বের হবে না। তুমি অনেক সুন্দর মা, তোমাকে দেখে এমনিতেই গ্রামের লোক অনেক কথা বলে, বাইরে গেলে তোমার ক্ষতি হতে পারে। ঠিক আছে বাবা, তুমি যা বলবে আমি তাই শুনবো। বলছি কি বাবা, আমি একটু আমাদের ঘরের বাইরের বাগানটাতে চাই। আচ্ছা মা, যাও। ঠিক আছে বাবা। এরপর আলো বাগানে চলে আসে আর বাগানের সৌন্দর্য দেখে তো আলো অনেক মুগ্ধ হয়ে যায়। কি সুন্দর চারপাশ, কত সুন্দর গাছপালা আর কত সুন্দর ফুল, ফুলে কি সুন্দর প্রজাপতির আহরণ। আহ, দেখে মনটা একদম ভরে যায়। আলো যখন এসব কথা বলছিল ঠিক তখনই একটি ফুল কথা বলে ওঠে। তুমি কোন রাজ্যের পরী গো? কি মিষ্টি দেখতে তুমি। আচ্ছা গো মিষ্টি মেয়ে, তোমার নাম কি গো? আমার নাম তো আলো, আর আমি কোনো পরী নই গো, আমি তো একজন সাধারণ মানুষ। সত্যি, তুমি কত সুন্দর গো, তোমার সৌন্দর্যতা এই পৃথিবীকেও হার মানাবে। আলো প্রকৃতির সবকিছুর সাথেই কথা বলছিল। তখনই সেখানে কণা চলে আসে আর আলোকে নিয়ে ঘরে চলে যায়। সুমন তার মেয়েকে নিয়ে সব সময়ই চিন্তিত থাকতো। তার এত সুন্দর চাঁদের মতো মেয়ের যদি কখনো কোনো ক্ষতি হয়ে যায়, এই ভয়ে সুমন সবসময় চাইতো তার মেয়ে আলোকে আগে ভাগে বিয়ে দিয়ে দিতে। কিন্তু আলো কিছুতেই বিয়েতে রাজি ছিল না। বাবা, তুমি কেন আমার বিয়ে দিতে চাচ্ছ? আমি বিয়ে করতে চাই না, আমি তোমাদের ছাড়া কোথাও যাব না বাবা। আলো সবসময় বিয়েতে না করে দিত। যেই ছেলে আলোকে দেখতে আসতো, আলো সেই ছেলেদের বিভিন্ন শর্ত জুড়ে দিত আর সেই শর্তগুলো পূরণ করতে বলতো। কাউকে চীন থেকে করোনা ভাইরাস আনতে বলতো, আবার কাউকে জাপান থেকে রোদ আনতে বলতো। এগুলো করা একেবারেই সম্ভব ছিল না, তাই সব ছেলেরা আলোকে বিয়ে না করে চলে যেত। এভাবে আলো বুদ্ধি খাটিয়ে বিয়ে ভেঙে দিত। আলো কিছুতেই তার বাবা মাকে ছেড়ে কোথাও যেতে চাইতো না। একদিন আলো বসে বসে কাঁদছিল, তখন তার বাবা তার কাছে আসেন। কি হয়েছে মা, তুই এত কাঁদছিস কেন?
বাবা, আসলে আমি অনেকদিন থেকে তোমাদের কিছু বলবো বলবো ভাবছি, কিন্তু বলা হয়ে ওঠেনি। আসলে বাবা, আমি প্রতিদিন স্বপ্নে দেখি কেউ আমাকে ডাকছে আর আমাকে তোমাদের কাছ থেকে অন্য দেশে নিয়ে যাচ্ছে। আমি যে তোমাদের ছেড়ে কোথাও যেতে চাই না বাবা। না মা, তুই আমাদের ছেড়ে কোথাও যাবি না। ওরা যে আমাকে প্রতিদিন ডাকে বাবা, আমার যে যাওয়ার সময় হয়ে গেছে। আমি যে প্রতিদিন স্বপ্নে দেখি পূর্ণিমার রাতে ওরা আমাকে নিয়ে যাবে বাবা। না মা, আমি তোকে কোথাও যেতে দেব না। দেখতে দেখতে পূর্ণিমা রাত চলে আসে। সুমন আর কণা তাদের মেয়ে আলোকে খুব আগলে রাখে। চারপাশের দরজা জানালা সব বন্ধ করে দেয় যাতে কেউই আলোকে নিয়ে না যেতে পারে। কিন্তু হঠাৎই আকাশ থেকে একটি রথ ভেসে আসে আর তার সাথে ভেসে আসতে থাকে সুরেলা সুর। সেই সুরে আলো আনমনে চোখ বন্ধ করে আস্তে আস্তে বাহিরের দিকে হেঁটে আসতে থাকে। আলোর সাথে সাথে তার বাবা মাও বের হয়ে আসে আর রথ দেখে তো তারা ভীষণ অবাক হয়ে যায়। তখন আলো আকাশে ভাসমান ভাবে দাঁড়িয়ে থাকে আর চোখ খোলে আর তার শরীর থেকে আলোক রশ্মিতে চারপাশ আলোকিত হয়ে ওঠে। বাবা, তুমি আমাকে এত যত্ন করেছো, কিন্তু আমাকে যে নিজেদের লোকের কাছে ফিরতেই হবে। আমাকে যে দায়িত্ব পালন করতে হবে। কি মা, আমি তো এসব কিছুই বুঝতে পারছি না। বাবা, ওই চাঁদটাকে দেখো, একদম আলোহীন হয়ে গেছে, কারণ আমি যে এই পৃথিবীতে আছি। আমি হলাম চন্দ্রকন্যা বাবা, আমাকে ছাড়া যে চাঁদটি অসম্পূর্ণ। আমি সেই আলো যা মানব জাতিকে আলোর পথ দেখায়। আমি দিনের আলোয় ঘুরছিলাম আর পৃথিবীতে পা দিতেই আমি ভুলে গিয়েছিলাম আমি কে। দিশেহারার ক্লান্ত হয়ে আমি ওই পাতার ভেতরেই ঘুমিয়েছিলাম, আর তুমি আমায় খুঁজে পেয়ে নিজের বাড়িতে নিয়ে গেছো বাবা। তাহলে কি তুই চলে যাবি মা? আমাদের আবার ভুলে যাবি না তো? না মা, আমি তোমাকে কখনোই ভুলবো না। বাবা মা, আমার যে যাওয়ার সময় হয়ে গেছে, আমি আজ চলি তবে। এই বলে আলো রথে করে চাঁদের দেশে চলে যায়। এরপর সে চাঁদের ভেতরে ঢুকে যায় আর সঙ্গে সঙ্গেই চাঁদটি আলোকিত হয়ে ওঠে। এদিকে নিচে দাঁড়িয়ে সুমন আর কণা সেই চাঁদের দিকে তাকিয়েই থাকে। আলো চলে যাওয়ার পর থেকে সুমন আর কণা সব সময়ই মন খারাপ করে থাকতো। কি হয়েছে কণা, তুমি এভাবে মন খারাপ করে দাঁড়িয়ে আছো কেন? আলো আসার পর আমাদের ঘরটা কত আলোকিত হয়েছিল, আর দেখো আলো চলে যাওয়ার পর আমাদের ঘরটা অন্ধকার হয়ে গেছে। আমার আলোকে আমি কতদিন ধরে দেখি না। আমাদের ঘরটা সত্যিই আলোহীন। শোনো না, একটা কথা বলি। কি কথা গো? যদি আমাদের ঘরে ছাদে একটু ফাঁকা করা যায়, তবে আমাদের আলোর রশ্মি আমাদের ঘরে পড়বে। তাহলে হয়তো মনে হবে আমাদের মেয়ে আমাদের সাথেই আছে। ঠিকই বলেছ গো, তবে তাই করো। আমাদের মেয়ের আলোয় আমরা থাকতে পারবো। এরপর সুমন তার ছাদে বড় করে একটু ফাঁকা রাখে, এতে করে চাঁদের আলো ঘরে প্রবেশ করে আর এতে সুমন ও কণা ভীষণ খুশি হয়। এভাবেই তাদের দিন বেশ ভালোই কাটতে থাকে। চন্দ্রকন্যা চলে যাওয়ার পর থেকে সুমনের সৌভাগ্যও যেন একদম চলে যায় আর সংসারে আবারও অভাব অনটন শুরু হয়ে যায়। সুমন এখন আর গাছের ভেতর থেকে সোনা পায় না। এভাবে কষ্টেই তাদের দিন কোনো রকমে চলে যেত। সুমন আর কণা একটা সন্তানের জন্য অনেক কষ্ট পেত। কণা সবসময়ই আকাশের চাঁদের দিকে তাকিয়ে কাঁদতো। আলো মা, তুই কেন চলে গেলি রে মা? আমি তো তোকে কত কষ্ট করে নিজের সন্তানের মতোই বড় করে তুলেছি, তবে তুই এই অভাগী মাকে ছেড়ে কেন চলে গেলি রে মা? হে ঈশ্বর, আমি কি আর কোনোদিনও মা হতে পারবো না? আমিও চাই আমার একটা সন্তান হোক। আমার যে আর ভালো লাগছে না, এভাবে আমি আর বাঁচতে চাই না। আলো মা, তুই আমার কথা শুনতে পাচ্ছিস? ফিরে আয় না আমার কাছে। তোকে ছাড়া আমরা ভালো নেই রে মা। সন্তান না থাকার কষ্ট অনেক রে মা, এ কষ্ট যে আর সহ্য করতে পারছি না। কণা এসব কথা বলে ভীষণ কাঁদতে থাকে আর কণার এসব কথা দূর থেকে চন্দ্রকন্যা শুনতে পায়। মায়ের এমন কষ্ট দেখে চন্দ্রকন্যা আলোরও ভীষণ কষ্ট হয়। মা তো অনেক একা হয়ে পড়েছে, বাবা মা সন্তানের জন্য অনেক কষ্ট পাচ্ছে। এবার তো মনে হচ্ছে আমাকেই কিছু একটা করতে হবে। বাবা মার চোখের জল আমি মুছে দেব। যদি আমি বাবা মার কাছে ফিরে যেতাম, তাহলে বাবা মার আর কোনো কষ্ট থাকতো না। হ্যাঁ, আমি বরং চন্দ্রমাতার কাছে যাই, তিনি হয়তো আমাকে পথ দেখাতে পারবেন। এই বলে চন্দ্রকন্যা তার চন্দ্রমাতার কাছে যায়। প্রণাম মাতা। আসলে মাতা, আপনাকে একটা কথা বলার ছিল।
হ্যাঁ বাছা, বলো তুমি কি বলবে? আসলে চন্দ্রমাতা, পৃথিবীতে আমার যে বাবা মা আমাকে এত বড় করেছে, তারা যে ভীষণ কষ্টে আছে। আমি কি তাদের সঙ্গে একটাবার দেখা করতে পারি না চন্দ্রমাতা? তারা যে একটা সন্তানের জন্য অনেক কষ্ট পাচ্ছে। কিন্তু মা, তুমি তো পৃথিবীতে আর যেতে পারবে না।